নিউজরুম লাইভের শুরুতে যে খবরের দিকে নজর, ওয়াকফ আইনের প্রতিবাদে গত এপ্রিলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অশান্তি, বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। আগামীকাল সাজা ঘোষণা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাবরাবাদ, এখানেই থাকতেন হরগোবিন্দ দাস, তার ছেলে চন্দন দাস। গত 12 এপ্রিল বাড়ির সামনেই এই বাবা ছেলেকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। তখন ওয়াকফ আইনের প্রতিবাদে শামশেরগঞ্জে তুমুল অশান্তি, সেখান থেকে হামলা, খুন। এই ঘটনার পরেই সিট গঠন করে রাজ্য, গ্রেপ্তার করা হয় 13 জনকে। তারপর শুনানি, ধৃতদের সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। 13 জনকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। মঙ্গলবার সাজা ঘোষণা। মহামান্য আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এবং তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন সেটা হচ্ছে 103(2), 310(2), 331(5), 191(3), 115(2), 126(2), 332(a)(3) উইদিন ব্র্যাকেট 5 অফ ভারতীয় নয়া সংহিতা। এর মধ্যে দুটো ধারা আছে, সেই ধারাতে মৃত্যুদণ্ড পর্যন্ত আদেশ বহাল থাকতে পারে। এই বছরের এপ্রিল ওয়াকফ আইনের প্রতিবাদে তখন গরম মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি। কোথাও বাসে আগুন, কোথাও গাড়িতে আগুন, বাদ যায়নি দোকানও। একাধিক বাড়িতে ঢুকে চলে তাণ্ডব। 12 এপ্রিল হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে বাড়ি থেকে টেনে বের করে দুষ্কৃতীরা, কুপিয়ে খুন করে। এই ঘটনায় শোরগোল পড়ে যায়। একে একে গ্রেপ্তার করা হয় 13 জনকে। তাদের সকলকেই দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। নদিয়ার হাঁসখালি, নাবালিকা গণধর্ষণ, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু। তার বাবা মাকে চাপ দিয়ে দ্রুত দেহ সৎকার করা হয় বলে অভিযোগ। 2022 সালের এই ঘটনায় 9 জনকে দোষী সাব্যস্ত করল রানাঘাট মহকুমা আদালত। কাল সাজা ঘোষণা। বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিল নাবালিকা, সেখানেই গণধর্ষণের অভিযোগ। বাড়ি ফেরার পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। এখানেই শেষ নয়, অভিযোগ নাবালিকার বাড়িতে চাপ দিয়ে দ্রুত তড়িঘড়ি শেষকৃত্য করা হয়। 3 বছর আগের এই ঘটনায় সোমবার 9 জনকে দোষী সাব্যস্ত করল রানাঘাট মহকুমা আদালত। এপ্রিল হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করে নিহত নাবালিকার পরিবার। বন্ধু সোহেল গয়ালির বাড়িতে জন্মদিনের পার্টিতে যায় ক্লাস 9-এর ছাত্রী। 10 এপ্রিল সেই সোহেল গয়ালিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় সোহেলের এক বন্ধুকেও। 13 এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালি এলাকার প্রভাবশালী নেতা বলে পরিচিত, তাকে গ্রেফতার করে সিবিআই। এরপর গ্রেফতার করে আরো 6 জনকে। সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সেই ছেলেকে বাঁচাতে নাবালিকার বাড়িতে চাপ দেয়, যার জেরে তড়িঘড়ি শেষকৃত্য করা হয়। মোট 28 জনের সাক্ষ্য গ্রহণ করে রানাঘাট মহকুমা আদালত। 2022-এই সিবিআই চার্জশিট দেয়, আর 2025-এর 22 ডিসেম্বর 9 জনকে দোষী সাব্যস্ত করল আদালত। মূল অভিযুক্ত সোহেল গয়ালি ও প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে গণধর্ষণ, ষড়যন্ত্রের অভিযোগ, পক্সো আইনের ধারা। সমরেন্দ্র গয়ালি সহ অন্য 6 জনের বিরুদ্ধে ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগ। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দিল হাইকোর্ট। 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বারাসাত সেশন জাজের কড়া সমালোচনা করেছে হাইকোর্ট। প্রশান্ত বর্মন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও।
সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুনে অভিযুক্ত। গত 26শে নভেম্বর তার আগাম জামিন মঞ্জুর করে বারাসাত জেলা আদালত, যাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সোমবার তারই শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে। বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন তিনি খারিজ করে দিয়েছেন। 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে বিডিওকে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছেন। আজকে বেল ক্যান্সেলেশন, যে বেলটা ছিল সেটা ক্যান্সেলেশনের অর্ডার হয়েছে অনারেবল হাইকোর্ট থেকে। যিনি পিটিশনার ছিলেন মিস্টার বর্মন, ওনার স্টেট এসেছিল, ক্যান্সেলেশন ছিল। আগাম জামিন এবং তারপরে যে জামিনটা উনি পেয়েছিলেন দুটোই খারিজ হয়ে গেছে। কোর্টের মেটেরিয়ালস, কেস ডায়েরি মেটেরিয়ালস দেখে কোর্টের মনে হয়েছে ক্যান্সেলেশনে, সেই জন্য ক্যান্সেলেশন করেছে। গত 26শে নভেম্বর যাবতীয় তথ্য প্রমাণ দিলেও বিডিও প্রশান্ত বর্মনকে আগাম জামিন দেয় বারাসাত আদালত। উনি বেল ফাইল করেছিলেন এবং সেই আবার পুরনো গ্রাউন্ড যে উনি ছিলেন না ক্রাইমের সময়। তো আমরা এভিডেন্স দিয়ে দেখিয়েছি যে উনি নিউ টাউনে এবং ক্রাইমের বিভিন্ন জায়গাগুলোতে ছিলেন। আর এই পার্সন অ্যালং উইথ দ্য ভিডিও ইকুয়ালি ইনভলভ, মার্ডারের সময় ছিল, এই মার্ডারে পার্টিসিপেট করেছে। প্রথমে কিডন্যাপিং, তারপর মার্ডার, তারপর বডিটাকে ডিসপোজ অফ করার জন্য ছুঁড়ে ফেলেছে। বিডিও প্রশান্ত বর্মনকে আগাম জামিন দিয়েছিল বারাসাত আদালত। এদিন শুনানিতে বারাসাত আদালতের বিচারকের কড়া সমালোচনা করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, একটি সিদ্ধান্তে পৌঁছতে বারাসাত আদালত পরস্পর বিরোধী কারণ দেখিয়েছে। একজন WBCS অফিসার আগাম জামিনে বাইরে, তার সহযোগীরা জেলে। এটা ন্যায় বিচারের প্রতি পরিহাস। বারাসাত আদালতের নির্দেশে ব্যাপক যুক্তির অভাব রয়েছে। সেশন জাজ বিচারকে বিপথগামী করেছেন। এরপরে বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। সত্য তথ্য প্রমাণ থাকার পরে যখন জিলা কোর্ট দিয়ে দিয়েছে জামিন, হাইকোর্ট তো জামিন খারিজ করে দেবে। অনেক থ্যাংক ইউ টু হাইকোর্ট স্যার, হাইকোর্টে আমাকে ন্যায় দেবে। আমি চাইছি স্যার ওনার কঠোর থেকে কঠোর শাস্তি হোক, ফাঁসি হওয়ার উচিত। নিউ টাউনের যাত্রাগাছি 30শে অক্টোবর এখান থেকেই সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 11ই নভেম্বর বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান বিডিও প্রশান্ত বর্মন। 26শে নভেম্বর আগাম জামিন মঞ্জুর করা হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সেই মামলার শুনানিতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের জামিন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নিউজ 18 বাংলা। এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নেতাজি ইন্ডোরে দলের বিএলএদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী। বুথ স্তরের এজেন্টদের বাড়ি বাড়ি যাওয়া সহ একগুচ্ছ নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যাপিংটাই তো ভুল, and it's a great blunder। আপনি 2002 এর পর যে ডিলিমিটেশন হয়েছিল সেটা আপনি কনসিডার করেছিলেন। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখি তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। ভোটের বাংলায় চলছে এসআইআর। ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে খসড়া ভোটার তালিকা, বাদ গেছে 58 লক্ষ নাম। এবার চলছে বাকি ভোটারদের দেওয়া তথ্য যাচাইয়ের প্রক্রিয়া। এই পরিস্থিতিতেই সোমবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বুথ স্তরের এজেন্টদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার এজেন্টরা। এসআইআর এর দ্বিতীয় পর্বে কি ভূমিকা পালন করতে হবে তা নিয়ে দলের বিএলএদের বার্তা দিলেন তৃণমূল নেত্রী। বাড়ি বাড়ি ঘুরে জানতে হবে তালিকাতে বাদ গেছেন এমন ভোটার আছেন কিনা। যদি এইরকম ভোটার খুঁজে পাওয়া যায় তবে এই ভোটারদের ফর্ম 6 ইআরওর কাছে জমা দিতে হবে। বিএলও আনম্যাপ বলে চিহ্নিত করেছে, তাদের সবার শুনানির নোটিশ পেয়েছে কিনা দেখতে হবে। কমিশনে নির্ধারিত 11টি প্রমাণপত্রে যে কোনো একটি সংগ্রহ করে রাখতে বলতে হবে। শুনানির সময় যাতে এই সকল ভোটার উপস্থিত থাকে সেটা সুনিশ্চিত করতে হবে। শুনানির সময় ভোটাররা যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেটা দেখতে হবে। বাইরের অনেক ভোটারের নাম কিন্তু ঢুকিয়েছে, আগের বারের লিস্টে দেখেছিলেন তো,
যে সকল ভোটার ফর্ম 8 এর মাধ্যমে নাম তুলতে চাইছেন, নিশ্চিন্ত হতে হবে যে তিনি কোথাও থেকে আসছেন বা কোথায় থাকেন। পাড়ার লোকের আপনারা বুঝতেই পারবেন। ভোটের জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন, এসে নাম তুলতে চাইছেন, নজর রাখবেন এবং অবজেকশন দিতে হবে। ম্যাপিংটাই তো ভুল, and it's a great blunder। আপনি 2002 এর পর যে ডিলিমিটেশন হয়েছিল সেটা আপনি কনসিডার করেছিলেন, বিয়ে হয়ে অন্য বাড়িতে গেছে বাতিল, বাংলা ইংরেজিতে নামে স্পেলিং এর ডিফারেন্স আছে বাতিল। এই অধিকারটা কে দিল? বাংলা ইংরেজিতে নামে স্পেলিং এর ডিফারেন্স আছে বাতিল। হু ইজ রেসপন্সিবল ফর দিস? ইলেকশন কমিশন। 46টা লোকের প্রাণ নিয়েছো, পিএলও দোষ নয়, দোষ তোমাদের। দায়িত্ব নিতে হবে। 22 থেকে 24 বার ইলেকশন কমিশন নির্দেশ চেঞ্জ করেছে, প্রতিদিন একবার করে নির্দেশ চেঞ্জ করছে। এভরিডে, ইচ এন্ড এভরিডে ইউ আর দ্য কালপ্রিটস। বিজেপি আর দ্য কালপ্রিটস। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখুন তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। 15 জন করে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মানে বিজেপির দলের লোকেরা। এটা কখনো হয়েছে? আমার রাজ্যে ভোট করবে রাজ্যের লোকেরা না বেরাজ্যের লোকেরা? গুজরাটের লোকেরা ভোট করবে বাংলায়, রাজস্থানের লোকেরা ভোট করবে বাংলায়। ভাষা বোঝে? সবকিছুর একটা লিমিট থাকা দরকার। আবার মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপির চলার দিল্লির লোকেরা, সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মতুয়া, তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং না, ওদের হিয়ারিং দিয়ে দিন একটা করে। নিউজ 18 বাংলা। এসআইআর এর খসড়া তালিকায় বাদ গেছে 58 লক্ষ ভোটারের নাম। আরো 1.5 কোটি নাম বাদ দেওয়ার ছক। নেতাজি ইন্ডোরে দলীয় বিএলএদের সঙ্গে বৈঠকে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যাদের নাম বাদ দিচ্ছে, আরো 1.5 কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপির খোকা বাবুদের আবদার। আজকে বলে দেওয়া হচ্ছে এখানে যারা বিহারের মানুষরা চাকরি করে, ইউপির লোকেরা চাকরি করে, ঘর বাড়ি আছে, যে তোমার বিহারের ভোটটা কাটতে হবে, তোমার সম্পত্তির অধিকার কেড়ে নেবে। ভুল, एक गलती है। आप अगर बिहार में वोट नहीं दिया है, आपका प्रॉपर्टी लेने का हकीकत इलेक्शन कमीशन का नहीं है, ये आपका राइट टू प्रॉपर्टी है, ये चालाकी है। अगर बंगाल में रहना चाहती हो तो वोटर लिस्ट में नाम लो, उधर का नाम काटो। এসআইআর এর খসড়া তালিকা থেকে বাদ গেছে 58 লক্ষ ভোটারের নাম। এর বাইরে আরো 1.5 কোটি ভোটারের দেওয়া তথ্যে যুক্তিগত অসঙ্গতি খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন। তাদের দেওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি কমিশনের। সোমবার নেতাজি ইন্ডোরে বিএলএদের বৈঠকে এ নিয়েই সুর চড়ান তৃণমূল নেত্রী। যাদের নাম বাদ দিচ্ছে, আরো 1.5 কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপির খোকা বাবুদের আবদার, নানা রকম চালাকি। মাত্র ইলেকশনের 2 মাস আগে ডেলিভারেড অ্যাটেম্প টু মেলাইন বেঙ্গল, গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, টোটাল অটোক্রাসি চলছে। মনে রাখবেন, বাংলায় বিজেপিকে পা ফেলতে দেবেন না, প্রাণ দিয়ে জীবন দিয়ে রুখতে হবে। আমি বিশ্বাস করি নেতারা পারবে না, কর্মীরা পারবে। 26-এর নির্বাচন বিজেপির বিসর্জন। বাংলা জিতলে দিল্লি কাড়বো, এবং বাংলায় আমরা বেঁচে থাকলে ও দিল্লি কাড়বো, ও সরকার পড়ে যাবে, নিজেরা পেছু উঠবে, করতে বাধ্য বাধ্য বাধ্য। শহুরে এলাকায় ভিন রাজ্যের ভোটারদের বাদ যাওয়ার যে অঙ্ক, তা নিয়ে এদিন কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকে বলে দেওয়া হচ্ছে এখানে যারা বিহারের মানুষরা চাকরি করে, ইউপির লোকেরা চাকরি করে, ঘর বাড়ি আছে, যে তোমার বিহারের ভোটটা কাটতে হবে না, তোমার সম্পত্তির অধিকার কেড়ে নেবে। ভুল, एक गलती है। आप अगर बिहार में वोट नहीं दिया है, आपका प्रॉपर्टी लेने का हकीकत इलेक्शन कमीशन का नहीं है, ये आपका राइट टू प्रॉपर्टी है, ये चालाकी है। अगर बंगाल में रहने चाहती हो तो वोटर लिस्ट में नाम तुलो, उधर का नाम काटो। আমার ভবানীপুরে 44,000 বাদ ইলেকশন কমিশন নিজেদের ভাবেন কি বাদ দিয়ে আমাদের হারাবেন? আপনারা বাদ চলে যাবেন। দিল্লি কা লাড্ডু খেয়ে সন্তুষ্ট হয়নি, বাংলা কা লাড্ডু না, বাংলার রসগোল্লা আছে। মুর্শিদাবাদের একটা ছানাওয়ালা খেলে পেট ঢাই করবে, আর বর্ধমানের একটা ল্যাংচা খেলে, আর জয়নগরের একটা মোয়া খেলে, মাথায় রাখো ভালো করে। এইরকম বাজে হোম মিনিস্টার আমি জীবনে দেখিনি। স্বৈরাচারী, দুরাচারী, তিনি টোটালটা কন্ট্রোল করছেন, প্রধানমন্ত্রীও কন্ট্রোল করে না। আমার ডাউট আছে, দাঙ্গাকারীরা যদি দেশ চালায় সে দেশের কি হতে পারে? যা হচ্ছে দেখতেই পাচ্ছেন। এসআইআর এ নাম বাদ যাওয়ার আশঙ্কায় রয়েছেন মতুয়ারা। তাদের অনেকে সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় তাদের নাম থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। এদিন নেতাজি ইন্ডোর থেকে সেই মতুয়াদের বার্তা দেন তৃণমূল নেত্রী, বার্তা দেন সংখ্যালঘুদেরও। আমি এখনো বলছি, বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন কোনো ভয় পাবেন না। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি, আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন। নিউজ 18 বাংলা। নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন কবির। হুমায়ুনের দলের একাধিক হুমায়ুনকে টিকিট দেওয়া হয়েছে। হুমায়ুন কবির মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক। সোমবার বেলডাঙ্গার সভা থেকে নতুন দল ঘোষণা করলেন, নাম জনতা উন্নয়ন পার্টি, চেয়ারম্যান হুমায়ুন নিজে। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে নতুন দল ঘোষণার পাশাপাশি ভোটের ইশতেহারও প্রকাশ করে দিলেন হুমায়ুন কবির। দল ঘোষণা, ইশতেহার প্রকাশ, 9 আসনে প্রার্থী ঘোষণা, কিছুই বাদ গেল না। হুমায়ুনের দলের প্রার্থী তালিকায় একাধিক হুমায়ুন। রেজিনগর এবং বেলডাঙ্গা এই দুটি আসনে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির নিজে। ভগবানগোলা থেকে প্রার্থী আরেক হুমায়ুন কবির, যিনি ব্যবসায়ী। রানীনগর আসনে প্রার্থী এক চিকিৎসক, তাঁর নামও হুমায়ুন কবির। আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব। বিশিষ্ট ব্যবসায়ী, ভগবানগোলা বিধানসভা 62 নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির। উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আরেকজন ডাক্তার হুমায়ুন কবির, সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচন। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বামুন সুপ্রিয় প্রার্থী আছে, নিশা চ্যাটার্জি গ্রামীণ খড়গপুরের প্রার্থী, আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন, ইব্রাহিম হাজি। 54 মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি মনীষা পান্ডে। 64 মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এ মাসের শুরুতেই তাকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। সেই হুমায়ুনের এবার নতুন দল ঘোষণা। 2021 থেকে রাজ্যের শাসক দল উন্নয়ন নামক শব্দের প্রতি জোর দিয়ে যে কোনো নির্বাচনে লড়াই করতে চায়।
হুমায়ুন কবিরের দল তার নিজের নামের ক্ষেত্রে উন্নয়ন শব্দকে জুড়ে দিয়ে কার্যত রাজ্যের শাসক দলকেই 2026 বিধানসভা নির্বাচনের আগে চ্যালেঞ্জ ছুড়ে দিল। অন্যদিকে রাজনৈতিক মহলের মতে তিনি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বা দলের যে কমিটি ঘোষণা করলেন সেখানেও সংখ্যালঘু মুখের বাইরে দাঁড়িয়ে যেভাবে হিন্দু মুখেদেরকে নিয়ে আসা হয়েছে তাতে ধর্মনিরপেক্ষভাবে কিভাবে এই দল কাজ করবে সেই বার্তাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল ও প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। নতুন দল ঘোষণা করে তৃণমূল বিজেপিকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। ভরতপুরের বিধায়ক যতটা গর্জালেন ততটা কি বসাতে পারবেন? তিনি কি পারবেন 26-এর ভোটে প্রভাব ফেলতে? এই নিয়েই গরম বাংলার রাজনীতি। বিজেপি হয়তো দু একটা সিট বাড়িয়ে নিতে পারে, কৌশল অবলম্বন করে চলছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়া ফুলের জিরো করব। সোমবার নতুন রাজনৈতিক দল ঘোষণা করে এই হুঙ্কার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। ভোট ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্য রাজনীতির সব থেকে শক্তিশালী দুই শিবিরকে। প্রথমে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, তারপর নতুন দল ঘোষণা। হুমায়ুন কবির কি পারবেন বাংলার 22 গজে রান তুলতে? তিনি কি আদৌ পারবেন মুসলিম ভোটে ভাগ বসাতে? জল মাপছে সব পক্ষই। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে রাখবেন, মুর্শিদাবাদের 22টা সিটে আপনি খাতা খুলবেন। বিজেপি হয়তো দু একটা সিট বাড়িয়ে নিতে পারে, কৌশল অবলম্বন করে চলছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়া ফুলের জিরো করব। ও তৃণমূলের বি টিম, প্ল্যান বি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বিধ্বংসী আধিপত্যবাদের মধ্যে কেউ একটা দল তৈরি করে ফেলছে, তাও আবার তার দলের বিধায়ক। এটা তৃণমূল না থাকলে হয় নাকি? এটা তৃণমূলের প্ল্যান বি। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। এবার আলুর বস্তায় যদি পচা আলু থাকে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হয়, পচা আলু ছুঁড়ে না ফেললে গোটা বস্তাটাকে পচিয়ে দেয়। তো স্বাভাবিকভাবে এর আগে 2020 সালের ডিসেম্বরে একটা পচা আলু বেরিয়েছিল, আজকে আরেকটা পচা আলু বেরোচ্ছে। শরীর থেকে যত বদরক্ত বেরোবে শরীরের জন্য তত ভালো। হুমায়ুনকে ঘিরে এখন বঙ্গ রাজনীতিতে লাভ ক্ষতির হিসেব। পশ্চিমবঙ্গে প্রায় 30% মুসলিম ভোট, 40%-এর বেশি মুসলিম ভোট রয়েছে এমন বিধানসভা আসনের সংখ্যা 74। এই আসনগুলিতে মুসলিম ভোটই হার জিতের অঙ্ক ঠিক করে দেয়। 2021-এর বিধানসভা নির্বাচনে এই 74টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 71টিতে। বিজেপির ঝুলিতে গিয়েছিল মাত্র 2টি, আইএসএফ পেয়েছিল 1টি আসন। এ রাজ্যে এমন 146টি বিধানসভা আসন রয়েছে যেখানে 25%-এর বেশি মুসলিম ভোটার। গত বিধানসভা ভোটে এই 146টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 131টিতে, বিজেপি পেয়েছিল 14টি, আইএসএফ পেয়েছিল 1টি। তৃণমূল বিপদে পড়বে এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রতারিত মুসলিমরা সরে যাচ্ছে। কোথাও নওশাদের হাত ধরছে, কোথাও হুমায়ুন সাহেবের কাছে যাচ্ছে, কোথাও মিমের হাত ধরছে। আমরা তো চাই যে তারা সবাই মিলে পরিবর্তন করুক, আমরা শাসন বিকাশ দেব। এরকম অনেক দল আগে হয়েছিল, আবার পরেও হবে। কাল মোহন ভাগবতজি বলেছেন হিন্দু এক হও, আবার পেছন দিকে টাকা দিয়ে হুমায়ুন কবিরকে দিয়ে বলাচ্ছে মুসলমান এক হয়, আর সঙ্গে নিয়েছে হুমায়ুন কবিরকে। শুধু সাম্প্রদায়িকতা এবং ধর্মের জিগির তুলে বাংলাকে ভাগ করার চক্রান্ত, সেই চক্রান্ত কাজে লাগবে না। নিউজ 18 বাংলা। নতুন দল গঠনের দিন চ্যাংদোলা চ্যালেঞ্জ। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। সংখ্যালঘু এমএলএদের চ্যাংদোলা করে ফেলার নিদান, শুভেন্দুর নিদানের পাল্টা চ্যালেঞ্জ হুমায়ুনের। আপনি যখন বলছেন যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে 26-এ, তাদের চ্যাংদোলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন। আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলে 100টা সিটে লড়ি, 100টা সিট গ্যারান্টি জিতে যাব। সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিন, দেখবো আপনি কত বড় পালোয়ান বাংলার মেদিনীপুরের ছেলে। আমিও মুর্শিদাবাদের ছেলে।
উনি জিতে আসুন, দেখা হবে। ওনার মনে হয় বুঝতে ভুল হচ্ছে। আমি এখানে যে বক্তব্যটা রেখেছি তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্যে রেখেছি, অ্যাজ এ হোল মুসলিম কমিউনিটির নামেও বলিনি। আর হুমায়ুন কবির যদি তৃণমূল না করেন উনার গায়ে লাগারও কোনো কথা নয়। সমগ্র মুসলিম কমিউনিটি বা নৌসাদ হুমায়ুন কবিরদেরকে আমি বলিনি। লগ্নজিতাকে হেনস্থা, পুলিশ হেফাজতে অভিযুক্ত মেহবুব মল্লিকের 4 দিনের পুলিশ হেফাজত, নির্দেশ কাঁথি মহকুমা আদালতে। শনিবার ভগবানপুরে সঙ্গীত শিল্পীকে হেনস্থার ঘটনা। লগ্নজিতাকে সেকুলার গান গাইতে চাপ, স্কুলে অনুষ্ঠানের সময় স্টেজে চড়াও আয়োজক, মারধরের চেষ্টার অভিযোগ করেন লগ্নজিতা। লগ্নজিতাকে হেনস্থা, পুলিশ অভিযোগ মেহবুব মল্লিকের 4 দিনের পুলিশ হেফাজত।